আমি কিন্তু থার্ড টার্মিনাল গেছি এয়ারপোর্ট উদ্বোধনের দেখার জন্য না। আমি গিয়েছি যেটা ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে এবং এই ইমিগ্রেশনের জন্য এই ম্যান পাওয়ারটা আমাকে স্যাংশন করে পাঠাইতে হবে। এই জন্য থার্ড টার্মিনালটা হয়ে গেলে আমাদের যারা যাচ্ছে বিদেশে তাদের জন্য সুবিধা হবে এবং যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। এটা আমি ওইটার ভিত্তি করে ওই এলাকাটা দেখার পরে, ওইটার যে প্রভিশনগুলি আছে ওইগুলি দেখার পরে অ্যাকচুয়াল ডেট আমি বলতে পারবো না। যেটা এটা আমার মিনিস্ট্রির আন্ডারে না, এটা ওই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যারা আছে তারা ডিসাইড করবে। আমি দেখে আসলাম যে এটার অগ্রগতি 99.88% কাজ হয়ে গেছে। এটা আমি বলতে পারবো না। অটোমেটেড সিস্টেমের জন্য হ্যাসেল হবে না। এখানে হয়তো অটোমেটেড সিস্টেম অনেক কিছু আছে। আমরা এই উদ্বোধনের খেলা আজকে 2 বছর ধরে দেখছি। সাবেক শেখ হাসিনা সরকার কিন্তু এগুলো উদ্বোধন করে দিয়ে গেছে, বলা হয়েছিল 6 মাস 1 বছরের মধ্যে সেখানে ফ্লাইট চালু হবে। এখন আপনারা দায়িত্ব নিয়েছেন প্রায় 1 বছর হয়ে গেল, আর কতদিন চলবে এটা? 2 দিন পর আপনারা এক এক উপদেষ্টা আসেন, এয়ারপোর্ট পরিদর্শন করেন, থার্ড টার্মিনালে যান, আমরা ধরে আসি। আমি কিন্তু থার্ড টার্মিনাল গেছি এয়ারপোর্ট উদ্বোধনের দেখার জন্য না। আমি গিয়েছি যেটা ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে এবং এই ইমিগ্রেশনের জন্য এই ম্যান পাওয়ারটা আমাকে স্যাংশন করে পাঠাইতে হবে। এই জন্য আরেকটা জিনিস হলো কে কি বলে গেছে আমি এটা বলতে পারবো না। এই জন্য তো আমি বললাম যেটা কবে উদ্বোধন হবে আমি বলতে পারি না। যেটা আমি জানি না ওইটা আমি বলবো না। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আপনারা পরে জিজ্ঞেস করেন, হয়তো উনিও রিসেন্টলি জয়েন করছে, ওনার পক্ষ তো এই মুহূর্তে বলাটা সম্ভব হবে না। ইমিগ্রেশনের যে চালু যেসব হবে ওই প্রস্তুতিটা যেন আমি নিতে পারি, আবার আমার জনগণ থাকে এবং আমি ঠিকমতো তাদের ইউজ করতে পারি, এইটার প্রস্তুতি আমাদের আছে। সংখ্যাটা তো আমার এখন প্রায় আমাদের এখানে 400-র মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই আমি জানি আমি ভাবছিলাম প্রথমে ওই গোপালগঞ্জ জিজ্ঞেস করবেন। 4 জন না 5 জন নিহত হয়েছে। শোনেন, আমি এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দেই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। আর যারা লাইভ করে না, ওই জায়গায় ছিলেন না, তাদের বহু ধরনের প্রশ্ন হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয়, সাংবাদিকের চাকরিটা একটু রিস্ক, আমিও হয়তো একসময় সাংবাদিকতা করছি, চাকরির একটু রিস্ক। তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায়। তা না হলে ওই স্পেকুলেশন, আমরা এসি রুমে বসে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি, অনেকে অনেক কথা বলতে থাকে। যদি লাইভ করে সবচেয়ে ভালো। যারা এটা লাইভ করছে আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দেয় যে আমাদের সাংবাদিকতাতে কতটা উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইভে দেখা হয়েছে। প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। সাধারণ মানুষ যারা ওখানে ছিল না তারা তো এই বিষয়টা জানতে চায়। শোনেন, সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়না তদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কীভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়না তদন্ত করা যায়। আরেকটা দেন একজন আর কারো আপনার যে গোয়েন্দার যে বিষয়টা সে বিষয়টা আপনার প্রেক্ষিতে গোয়েন্দার ব্যর্থতার বিষয়টি অনেক বড় করে আসছে। আমার প্রশ্ন হচ্ছে এই গোপালগঞ্জের ঘটনায় এক কথায় দায়টা আপনি কাকে দিলেন? শোনেন, এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়।
যে জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যেটা আপনারাই প্রচার করছেন। আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দাও একটা বাইর করতে চান, কিন্তু আপনারা জানেন ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে। কমিটি আপনাদের যে বের হবে ওইটা আবার দেখবেন যে আপনারা জানবেন, ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।